আচ্ছা, একটু খেয়াল করেন। আমি এখন আলোচনাটা শুরু করি, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তো সাইট ম্যাপ বা সাইট নেমে অন পেজ ফ্যাক্টরে কাজ করছি আর কি। অন পেজের আর আজকে তো অষ্টম ক্লাস, এরপরে ক্লাস আছে নবম দশম, যেটা অফ পেজ ফ্যাক্টরের ওপরে ক্লাস হবে আর কি। হ্যালো, হ্যালো। যে অন পেজ ফ্যাক্টরে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে ইউআরএল, এবং ইউআরএল এর সাথে সম্পর্কিত হচ্ছে সাইটের সাইট ম্যাপ। এই যে প্রথম দিকে একবার বলেছিলাম না সাইট ম্যাপ সম্পর্কে, সাইট ম্যাপ সম্পর্কে আপনাদের বলেছিলাম যেটা সাইট ম্যাপ দিতে হয়। লিঙ্কে ক্লিক করলে যেটা দেখা যায় সাইট ম্যাপ, যে ওই সাইটের সকল লিঙ্ক এখানে তৈরি করা আছে। আপনাদের আপনি কি লাস্ট ক্লাসের সাইট ম্যাপ তৈরি করা দেখেছেন? মানে এইচটিএমএল দিয়ে সাইট ম্যাপ তৈরি করা? না, লাস্ট ক্লাসে ছিলেন না। তার আগের ক্লাসে কি সাইট ম্যাপ আলোচনা হয়েছিল? আচ্ছা, তার মানে নেক্সট লাস্ট ক্লাসে একটা সাইট ম্যাপ তৈরি করা হয়েছে। আপনি সম্ভবত ওই এসটিএমএল দিয়ে কন্টেন্ট কিভাবে ডেভেলপ করতে হয়, ইমেজ কিভাবে আনতে হয়, হেডার প্যারাগ্রাফ করতে তো করেছিলেন নেটবিনসের থ্রুতে। আজকে তাহলে ওই যে সময় মানে ইয়েটা আছে কীভাবে একটা সাইট ম্যাপ তৈরি করতে হয়, সেটা ওয়েবসাইট থেকে কীভাবে জেনারেট করে নিয়ে আসতে হয় সেটাও দেখবো, আবার কীভাবে আপনারা নিজেরা সাইট ম্যাপ বানাতে পারেন সেটা অ্যাকচুয়ালি দেখবো। হুম। আচ্ছা, তার আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউআরএল। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন সাইট ম্যাপের উপরে ক্লিক করেছি, তালা ট্রেনিংয়ের পর স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ ডট এইচটিএমএলতে এসেছে, খেয়াল করেছেন? আচ্ছা, এই আমাদের দুই ধরনের সাইট ম্যাপ আছে। একটা সাইট ম্যাপ অ্যাকচুয়ালি ভিউ হয় না, একটা হচ্ছে এক্সএমএল ফরম্যাটে আর একটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাটে। এইচটিএমএল ফরম্যাটের যে ইয়েটা হয়, এইচটিএমএল ফরম্যাটের যে সাইট ম্যাপটা হয় সেটা ইউজারদের জন্য, আর এক্সএমএল ফরম্যাটের যে সাইট ম্যাপটা সেটা হচ্ছে গুগলের ক্রাউলার বা ইয়াহু বিংয়ের ক্রাউলারের জন্য। সার্চ ইঞ্জিন ক্রাউলারের জন্য হচ্ছে এক্সএমএলটা, আর ইউজারের জন্য এইচটিএমএল সাইট ম্যাপটা। দুইটা লাগে, একটা এইচটিএমএল, একটা ইউজার, একটা হচ্ছে ব্রাউজারের জন্য। ব্রাউজার না, সার্চ ইঞ্জিন ক্রাউলারের জন্য। এখন তার সাথে কিছু বিষয় একটু আলোচনা সেরে নেই সাইট ম্যাপটাতে যাওয়ার আগে। ইউআরএলগুলো, সাইটের ইউআরএলগুলো কেমন হলে পারফেক্ট ইউআরএল হয়? আমি যখন হোম পেজে থাকবো ডোমেন নেমটা থাকবে, আমি যখন ভিন্ন কোনো পেজে যাব শুধু ওই পেজটার ইউআরএল এর সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, এবং সবার শেষে এইচটিএমএল থাকবে। আপনি যখন কোনো ক্লায়েন্টকে সাজেস্ট করবেন ইউআরএলটা কেমন হবে সেটা বুঝিয়ে বলার চেষ্টা করবেন, রাইট? তো সাইটের যে নামটা, মানে আমি যে পেজটাতে যাচ্ছি সেই পেজের যে টাইটেলটা, একটা জিনিস খেয়াল করেন যে বিল্ড কেরিয়ার উইথ আওয়ার হ্যান্ডস অন আইটি ট্রেনিং। সো আইটি ট্রেনিং আমার টাইটেলের মধ্যে আছে না, এবং এই পেজের জন্য সবচেয়ে বড় কিওয়ার্ড হচ্ছে কি আইটি ট্রেনিং। ওই ট্রেনিংয়ের মানে কিওয়ার্ডটাই ইউআরএল এ নিয়ে যেতে হবে। তার মানে ইউআরএলটা কী হবে, কিওয়ার্ডের সাথে মিনিংফুল। যেমন টাইটেলটা মিনিংফুল দিতে হয়, টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হয়, ঠিক তেমন ইউআরএলটা যদি কিওয়ার্ডের সাথে মিল রেখে করি। না, ইউআরএলটা বানাবে তো হচ্ছে ডেভেলপাররা, যারা সফটওয়্যারটা ডেভেলপ করবে তারা ইউআরএল বানাবে। বাট যদি সুযোগ থাকে ইউআরএলটা এভাবে করে দেওয়ার জন্য, অনেক সময় দেখবেন যেন কিছু কাজ আসে ডেভেলপমেন্ট পিরিয়ডে এসইও ইঞ্জিনিয়ারদের হায়ার করা হচ্ছে। সফটওয়্যারটা যখন ডেভেলপ হচ্ছে আপনি কিন্তু কোড করছেন না, আপনি তাদেরকে গাইড করছেন যে এটা এটা এভাবে হলে এটা অপটিমাইজেশনের জন্য ভালো হবে, সার্চ ইঞ্জিনের জন্য ভালো হবে। বুঝতে পারছেন? ইউআরএলটা এরকম হতে হবে, ফুটারটা এরকম হতে হবে, হেডারটা এরকম হতে হবে, কন্টেন্টগুলো এভাবে লিখতে হবে। হ্যাঁ, সুইটেবল হওয়া মাস্ট। কন্টেন্ট যেমন টাইটেল সুইটেবল হতে হয়, এবং ইউআরএলটা সুইটেবল হলে মোর এসইও ফ্রেন্ডলি হয়। অ্যাকচুয়ালি যদি এভাবে আমরা গুছিয়ে আগাতে পারি তাহলে আমার সাইটটা খুব দ্রুত সার্চ ইঞ্জিনে আনা সম্ভব। আচ্ছা, আদারওয়াইজ টাফ হবে আর কি, কম্পিটিশন যেহেতু অনেক হাই, অনেক টাফ হবে এটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন আইটি ট্রেনিংয়ে ক্লিক করেছি তখন এখানে আইটি ট্রেনিং মানে তালা ট্রেনিংয়ের পর আইটি ট্রেনিং এসেছে। যদি কোনো একটা কোর্সে ক্লিক করি, লার্ন পিএইচপি ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটর অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ ফর স্ক্র্যাচ, সো ফ্রম স্ক্র্যাচ, তখন এটাতে ক্লিক করেছে। এখন খেয়াল করেন আমি কিন্তু যাচ্ছি কোথায়, লার্ন পিএইচপি ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটর, লার্ন কোঅর্ডিনেটর ডট এইচটিএমএল। দ্যাট মিনস এই পেজটার জন্য কিওয়ার্ড কি, লার্ন কোঅর্ডিনেটর। বোঝা যাচ্ছে? বাট আবার যদি আমি ধরি আইটি ট্রেনিংয়ের ভেতরে আমার কিন্তু কিছু সাবসেকশন আছে, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার, মোবাইল, এসইও। সো আমি এসইওর ওপরে যদি ক্লিক করি তাহলে এবার কিন্তু ইউআরএলটা ভিন্ন।
আগে আইটি ট্রেনিং তারপরে স্ল্যাশ দিয়ে এসইও ট্রেনিং কিওয়ার্ডগুলো চলে আসতেছে এখানে ইউআরএল হ্যাঁ আবার কিন্তু হায়ারার্কিটাও মেনটেন হচ্ছে হায়ারার্কিটা হচ্ছে যদি আমি হোমে থাকি হোম আইটি ট্রেনিং এ গেলে আইটি ট্রেনিং এর ভেতরে এসইও ট্রেনিং সো ডোমেইন আইটি ট্রেনিং তারপরে এসইও ট্রেনিং ভাই ডোমেইন কোনটা বলুন এইটা ডোমেইন এটাকে বলা হয় ডোমেইন নামটাকে বলা হয় ডোমেইন www.talatraining.com www টা বাদ দিয়ে www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব talatraining.com এটাকে বলা হয় ডোমেইন তারপরটা কি বলবেন এটা হচ্ছে আইটি ট্রেনিং পেজের কিওয়ার্ড আর আমি এখন আছি কোথায় এসইও ট্রেনিং আমি আইটি ট্রেনিং এর আন্ডারে আছে না এসইও ট্রেনিং সাব হওয়াতে ইউআরএলটার পরে মানে আইটি ট্রেনিং এর পরে চলে আসছে কি এসইও ট্রেনিং তার মানে এখানে ইউআরএল টিল আইটি ট্রেনিং পর্যন্ত এটাও ইউআরএল এর অংশ এইটুকু ইউআরএল এর অংশ বাট এটা সাবসেকশন পুরোটাই ইউআরএল পুরোটাকে আমরা বলবো ইউআরএল আর এইটাকে বলবো সাফিক্স ডট এচটিএমএল কে বলবো সাফিক্স যদি ডাইরেক্ট পেজটা যেতাম তাহলে খালি আইটি ট্রেনিং আসতো আর এজ আমরা একটা সাব দিয়েতে দেখি ওইটা স্ল্যাশ তাহলে আমাদের ইউআরএলটা কেমন হতে হবে বুঝতে পারলাম তাই না তো ইউআরএলটা যদি এভাবে করা সম্ভব হয় তখনই আমরা বলতে পারবো যে ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি ইউআরএলটা যদি ঠিক এরকম হয় তাহলেই আমরা বলতে পারবো এসইও ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না আমি যদি এই সাইটটাতেই যাই জিনিস খেয়াল করেন যদিও বেশ কিছু বাংলা নিউজ ডিটেল 84 নাম্বার এই যে হ্যাশ স্পেশাল ক্যারেক্টার চলে আসছে না বোঝা যাচ্ছে না পড়া যাচ্ছে না এটা এসি ইউআরএল না আর এর শেষে কোনো সাফিক্সও নেই হ্যাঁ ডট এইচটিএমএলটা নেই মানে সাফিক্সটা হতে হবে ডট এসইওর জন্য পারফেক্ট সাফিক্স হচ্ছে ডট এইচটিএমএল আচ্ছা নাইস এবার যে বিষয়গুলো আসছে তার মধ্যে আছে যে সাফিক্স ইউআরএলটা যখন আমরা বলছি তাহলে ইউআরএলটা কেমন হতে হবে সেটা আমরা দেখলাম তাই না এবার আমরা আসি সাইট ম্যাপ গুগলে যান গুগলে গিয়ে সার্চ দেন সাইট ম্যাপ জেনারেটর তো সাইট ম্যাপ জেনারেটরে যাচ্ছি সাইট ম্যাপ জেনারেটরে গিয়ে এই যে প্রথম যে ইউআরএলটা আসছে ক্রিয়েট ইউর গুগল সাইট ম্যাপ অনলাইন তাই না এটাকে আমি রাইট ক্লিক করে ওপেন করব ওপেন করলে একটা সাইট দেখা যাবে যার মাধ্যমে আমি সাইট ম্যাপ জেনারেট করতে পারি এই যে খেয়াল করেন আমি যদি এখানে এই যে বক্সটার মধ্যে লিখি www.talatraining.com তারপরে গিয়ে স্টার্ট করি বলছে ম্যাক্সিমাম 500 পেজ উইল বি ইন্ডেক্সড ইন সাইট ম্যাপ মানে আমি ম্যাক্সিমাম 500টা পেজ পর্যন্ত সাইট ম্যাপ জেনারেট করতে পারি মানে এই সাইটটা যদি হোস্ট করা থাকে লাইভে থাকে তাহলে ওই সাইটের নামটা দিয়ে যদি আমরা স্টার্ট বাটন প্রেস করি তাহলে অটোমেটিক সাইট ম্যাপ জেনারেট হয়ে যায় এটা একটা টুল ওয়েবসাইট সো আমি যদি স্টার্ট করি এই যে প্লিজ ওয়েট সাইট ম্যাপ জেনারেশন ইজ প্রোগ্রেস আপনি একটা কাজ করেন আপনি কোনো একটা পপুলার সাইটের সাইট ম্যাপ তৈরি করার জন্য দিয়ে জেনারেট করেন সাইট ম্যাপ যেটা রেডি হয়েছে এইচটিএমএল যে ভিউটা আছে এইচটিএমএল ভিউটা আমি ভিউ থেকে রাইট ক্লিক করে ওপেন করি দেখেন তো কি আসে এরকম আসছে না এখানে কয়টা পেজ দেখায় আপনি একটু দেখেন আর আপনারটাতে কেটে দাও তো ধুয়ে কেটে দাও
আমার লিঙ্ক ডাউনলোড হয়ে যাচ্ছে আচ্ছা, এটা না আপনি ক্লিক করছেন সম্ভবত, এটা রাইট ক্লিক করবেন। ও ভিউ করব। হ্যাঁ, ভিউ, রাইট ক্লিক করে নিউ যাবেন। এইচটিএমএল সাইট ম্যাপের পাশে তাই না? হুম হুম, HTML সাইট ম্যাপের পাশে। আসতেছে না উল্টাপাল্টা, আবার ওই পেজে চলে যাবে। আচ্ছা, রাইট ক্লিক করবেন, ওপেন লিংক টু জব। Subject is generated by examsitemaps.com. এটা ভুল হতে পারে মানে এইটা দেওয়া ভুল হয়েছে, যে আর ডি এটা দেওয়া ভুল হয়েছে, এটা কেটে দেয়, নতুন করে পাবেন শুধু facebook.com, শুধু facebook.com, এখান থেকে চলে আসবে। এর চলে আসবে। আপনি যে বললেন যে ইয়ে থাকতে পারবে না ক্যারেক্টার না, ফেসবুক যেটা এই সাইট ম্যাপ ঠিকভাবে করা হয় না। তারপরে www.facebook.com, ফেসবুক হচ্ছে https সিকিউরিটি, তাহলে সিকিউরিটি পারবে কিনা পারবে, সিকিউরিটি দেওয়া, সিকিউরিটি দেওয়া, সেই কারণে সাইট ম্যাপ জেনারেট করতে পারছে না। তার মানে কি এটাও তো সিকিউরিটি করবে, এটাও এটাও সিকিউরিটি দেওয়া, ডিফারেন্সটা কি হয় বুঝলাম না। যদি সিকিউরিটি দেওয়া থাকে তাহলে ওই ধরনের সাইটগুলো ওখানে সাইট ম্যাপ তৈরি করা বা আদার কাজ করতে পারবে না, কোনো পেজ দেখতে পারবে না, কী কী পেজ আছে দেখতে পারবে না। আপনারা যেমন এই সাইট থেকে দেখে নিতে পারবেন যে ওই সাইটের ভিডিও কী কী পেজ আছে, এটাকে খরচ করতে পারি না। পেজগুলো বেশ বড়, প্রবাবলি এই জন্য সময় লেগেছে। বাংলায় আচ্ছা, নিচে আসেন, আরো সাবসেকশন তৈরি হয়েছে। নাম্বার দেওয়া 63763 হুম, তার মানে এতগুলো করে পেজ /1 pages। হুম, এই যে এখানে দেখেন, আমারটাতে দেখেন, মানে রুটে আছে 187টা, তারপরে এখানে এসে নিচের দিকে এসে
এখানে কিন্তু সাবসেকশন আছে, এখানে 4 পেজ, সিপ 3 পেজ, 3 পেজ, 1 পেজ, 1 পেজ, 7 পেজ, তাই না, আলাদা আলাদা করে দেখাচ্ছে। এটা হচ্ছে HTML সাইট ম্যাপ। আর আমি যদি এটা থেকে এখন ভিউ করি XML সাইট ম্যাপটা, XML সাইট ম্যাপে যদি যাই, এটা দেখতে এরকম দেখাবে, বুঝতে পেরেছেন? এটা আমরা দেখে বুঝতে পারবো না, এটা বুঝবে হচ্ছে সার্চ ইঞ্জিন ক্রাউলার, গুগল, ইয়াহু, বিং এর ক্রাউলার এই লাইনটা বুঝবে, আর আমরা বুঝবো কোন ভিউ, এই ভিউ, HTML ভিউটা। তো এই ভিউটা আমরা বানিয়ে দিয়ে দিব ক্লায়েন্টকে, যদি সাইট ম্যাপ তৈরি করে চায় তাহলে এটা আমরা তৈরি করে দিতে পারি, আর এটা আমরা দিয়ে বলবো যে এটা হচ্ছে তোমার ক্রাউলারের জন্য। তার মানে এটা করাটা ইজি, যে কোনো সাইট দিলেই আমরা খুব সহজেই সাইট ম্যাপ জেনারেট করে ফেলতে পারবো। সো এখন আমরা নিজেরা কিভাবে HTML এর সাইট ম্যাপ জেনারেট করতে পারি সেটা একটু দেখবো। নেটবিনস ওপেন করেন। আপনি যদি রাইট ক্লিক করে নিউ থেকে HTML ফাইল নেন, বললেন সাইট ম্যাপ, সরাসরি বসে যাচ্ছে কি .html, আমি ফিনিশ করে দিচ্ছি, একটা HTML ফাইল হচ্ছে। ফোল্ডারটা কোথায় আছে? রাবার ফোল্ডারটা ডেস্কটপে রাবার, ডেস্কটপে রাবার আছে। ভেতরে দেখেন রাবারের মধ্যে পাবলিক HTML এর মধ্যে সাইট ম্যাপটা চলে আসে। বাই ডিফল্ট এটা একবারে প্ল্যান। এটা যদি ওপেন from a Firefox, from to your Firefox করে open with, here we just open with চলে আসলে এখানে শুধু সাপ্লাই টাইটেল বা শুধু সাপ্লাই টাইটেল এটা এখানে রাখি। আমি একটা HTML ক্রিয়েট করে কিভাবে সাইট ম্যাপ বানাতে হয় সেটা দেখাচ্ছি। এখানে থাক, কোডে যাবেন। এটা আপনি যখন কোড লিখবেন, আমি যখন লিখবো সিমিলার কোড আপনি লিখবেন, তারপর এখানে এসে রিলোড দেবেন পেজ, তাহলে আস্তে আস্তে চেঞ্জটা দেখা যাবে। আচ্ছা, এই যে আমি এখানে সাইট রুটে নিউ থেকে আমি ডে 08 নিচ্ছি। 08 এর মধ্যে রাইট ক্লিক করে নিউ থেকে আমি একটা HTML ফাইল নিচ্ছি। HTML ফাইলটা বলছি সাইট ম্যাপ। ক্রিয়েট হয়ে গেল না সাইট ম্যাপটা? এই ফাইলটাতে আমরা সাইট ম্যাপ বানাবো। আমার এই সাইট ম্যাপটা আছে ই ড্রাইভে, এই যে SEO Bash 12, SEO Bash 12 পাবলিক HTML ডে 8, হ্যাঁ, এর মধ্যে সাইট ম্যাপ। সো রাইট ক্লিক করে ওপেন উইথ, আমি ফায়ারফক্স দিচ্ছি। নিউ আছে টু ডু রাইট এ সাপ্লাই, এটা রিমুভ করি। কিভাবে সাইট ম্যাপ এখান থেকে বানাতে হবে সেটা তো বুঝতে পেরেছেন। ও আরেকটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে সাইট ম্যাপটা যখন বানাবেন
ওই যে পাশে লেখা ছিল না ডাউনলোড, আপনি ডাউনলোড করে নেটবিনসে এনে এডিট করতে পারেন, আবার এক্সএমএল এটা ডাউনলোড করে ক্লায়েন্টকে ইমেল করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? সো আমি যদি সাইট ম্যাপে যাই এই জায়গাটায়, হ্যাঁ হ্যাঁ নিজে এডিট করে সে যদি আমাকে অ্যাক্সেস দেয় আমি এডিট করে দিয়ে দিব, অথবা আমি তাকে পাঠিয়ে দিব, এক্সএমএলটা তাকে পাঠিয়ে দিব। আমি যদি এটা বলি আবার দেই সাইট ম্যাপ জেনারেট করুক, আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ভিউটা দেখা দরকার। কেমনে HTML দিয়ে করে না ইউজ কোনটা বেশি হয়? অ্যাকচুয়ালি ইউজের কথা যদি বলি, সাইট ম্যাপ খুব কমই দেখি। ইউজার যারা, আপনি কি অন্য কোনো সাইটে গিয়ে সাইট ম্যাপ খুঁজেন? খুব কম সময়, বা যারা ওই সাইটটা পুরোটা দেখতে চায় তখন সাইট ম্যাপে যায়। বাট সার্চ ইঞ্জিন গুগল বা সার্চ ইঞ্জিন ইয়াহু বিংকে কোনোভাবে আমাদের সাইটে যদি আনতে পারি, তখনই কি হয়, তারা সাইট ম্যাপ খুঁজে বের করে অথবা সাইট ম্যাপে চলে যায়, ওখান থেকে সবগুলো পেজ ভিজিট করে। প্রথম দিনে একটা ক্লাসে ক্যালকুলেশন দেখিয়েছিলাম না, যে কীভাবে তারা আমাদের ট্রাফিক জেনারেট করছে, ওইটাই যে সাইট ম্যাপ না থাকলে ট্রাফিক জেনারেট করতে পারবে না। বুঝতে পেরেছেন? দেখেন এই ডাউনলোড করে নিতে পারি, এটা ডাউনলোড করে নিতে পারি, এটা ক্লিক করি, সাইট ম্যাপ এক্সাম্পলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড, এটা যখন ডাউনলোড হবে আপনি ক্লায়েন্টকে এটা দিয়ে দিয়ে বলবেন যে এটা সাইট রুটে তুলে দিতে হবে। সাইটটা যেটা বানানো হয়েছে সেটা রুটে, রুট বলতে আপনি সাইট ডোমেন হোস্টিং বা সাইট হোস্টিং করা, এটা নাম শুনেছেন? ডোমেনের নাম শুনেছেন? হোস্টিং এর নাম হোস্টিং মনে হয় না। একটু ক্লিয়ার করি বিষয়টা। বিষয়টা হচ্ছে এরকম, যদি ধরি আমি ফেসবুক, আমি ধরছি এটা ফেসবুক, এটা হচ্ছে ESPN ক্রিক ইনফো, রাইট, অথবা তালহা ট্রেনিং। প্রত্যেকেরই একটা নাম আছে, এটাকে বলা হয় ডোমেন। এটি ইউনিক, এবং এই ডোমেনটার ওনার আমরা নিচে, রাইট, গুগলের ওনার ল্যারি পেজ বা তার অন্য কোনো ওনারের নাম অনুযায়ী আছে, রাইট। ফেসবুকের জুকারবার্গ বা তার অন্য কোনো ফ্রেন্ড বা তার রিলেটিভস বা প্রথমে যে তার নামে করেছিল হয়তো তার নামে বা অন্য নামে এটা রেজিস্টার করা আছে, তখন ওইটাকে আর অন্য কেউ নিতে পারবে না যদি না এটা এক্সপায়ার হয়ে যায়। মনে করেন আমি এটাকে রেজিস্ট্রেশন করেছি 1 বছরের জন্য, আজকে আমি রেজিস্ট্রেশন করলাম, ঠিক 2016-এর অক্টোবরে এই তারিখে 13 তারিখে এক্সপায়ার হয়ে যাবে। না, আপনি 10 বছরের জন্য কিনতে পারেন, বাট আপনি মিনিমাম কিনতে হবে 1 বছরের জন্য, পেমেন্ট করতে হচ্ছে আপনাকে। যদি .com-এর ডোমেন হয় তাহলে 1200 থেকে 1500 টাকা পেমেন্ট করতে হবে পার ইয়ার। পেমেন্টটা কম, বাট এটা আপনাকে ইয়ারলি, যদি ইয়ারলি বেসিসে করেন, এটা যারা প্রোভাইডার, যারা ডোমেন সেল করে, যেমন আমরা এই সাইটের নেম সেল করি, আমরা ডোমেন নেম সেল করি, আমাদের নিজস্ব সার্ভার আছে ডোমেনে, আমরা ডোমেন নেম সেল করি। সো ডোমেন নেম যারা সেলার, ডোমেন হোস্টিং প্রোভাইডার বলা হয়। সো প্রোভাইডারের কাছ থেকে আপনি একটা নাম চুজ করে দেবেন, তারা ওইটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দেবে, পেমেন্টটা করতে হবে। আচ্ছা, এখানে এসে আরেকটা বিষয় ইনভলভ, সেটা হচ্ছে আপনি কতদিনের জন্য এটা রেজিস্ট্রেশন করছেন। এটা 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছরের জন্য রেজিস্ট্রেশন হতে পারে। তো মিনিমাম 1 বছরের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, মিনিমাম 1 বছরের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আদারওয়াইজ 1 বছরের কমে রেজিস্ট্রেশন করা যায় না। কারণ এই ডোমেনের নেমগুলো কিন্তু ইউনিক, রাইট। সো এটার নাম, বাট এই যে সাইটটা বা সফটওয়্যারটা রান করছে ব্রাউজারে, এই কোডগুলো কোথায় রাখা আছে? কোডগুলো রাখা আছে হোস্টিং সার্ভারে।
হ্যাঁ, হোস্টিং সার্ভার কাইন্ড অফ এরকম একটা মেশিন যেটা 24 ঘন্টা রান করছে, যার একটা ডেডিকেটেড আইপি অ্যাড্রেস আছে, এবং ওই আইপির এগেনস্টে এই ডোমেনটাকে পার্ক করা আছে বা জয়েন্ট করে দেওয়া আছে, যে এই ডোমেনটা যখন হিট করা হবে কোড সেখান থেকে খুঁজে বের করবে, তার মানে ওই আইপি অ্যাড্রেসে যাবে, গিয়ে কোডটাকে রান করাবে। বুঝতে পেরেছি? আর সার্ভারগুলো হাই কনফিগারেশনের মেশিন হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা, হাই কনফিগারেশনাল মেশিন হতে হবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে ডোমেইনটা এবং হোস্টিংটাও কিন্তু আপনাকে পারচেস করতে হবে। হোস্টিংটা আপনি ফ্রি পাবেন না। আপনি যদি ডোমেইন এবং হোস্টিং কিনেন, সেক্ষেত্রে আপনার ডোমেইন সার্ভার সরাসরি ক্রিয়েট হয়ে যায়, আর হোস্টিং সার্ভারের ইনফরমেশন আপনাকে প্রোভাইড করা হবে, আপনি আপনার সফটওয়্যারটা ওখানে আপলোড করে রাখবেন। যেমন আপনার মেশিনের ড্রাইভে কোনো একটা ফাইল রেখে দেন, ঠিক তেমন ফাইলটা আপলোড করতে হবে লাইভ কোনো সার্ভারে গিয়ে। তার মানে এর যে কোডগুলো আছে, সেই কোডগুলো আমরা কোনো একটা সার্ভার অ্যাড্রেসে আপলোড করে রেখেছি এবং সার্ভারের সাথে ডোমেইনকে কানেক্ট করে দিয়েছি। সো তখন এই ডোমেইনটা হিট করলে এই সাইটটা চলে আসে। বুঝতে পেরেছেন? ঠিক তেমন প্রত্যেকটা সাইটেরই হোস্টিং আছে। আচ্ছা, এর জন্য এই যে এক্সএমএল যেটা আমরা পেলাম, ক্লায়েন্টের ওয়েবসাইটের এক্সএমএল ফাইলটা আমরা জেনারেট করে দিলাম, তাই না? ক্লায়েন্ট যদি সাইটটা অলরেডি লাইভে থাকে, ক্লায়েন্টের সাইটটা যদি লাইভে থাকে, আমি তার সাইট ম্যাপ জেনারেট করে, ওই সাইট ম্যাপটা কোথায় ডাউনলোড করলাম, এই যে সাইট ম্যাপটা, হ্যাঁ এই যে আমি ডেস্কটপে ডাউনলোড করেছি। সো এই ফাইলটা আমরা ক্লায়েন্টকে ইমেল করে দিয়ে বলবো বা স্কাইপিতে পাঠিয়ে দিয়ে বলবো যে আপনি আপনার সাইটের রুটে এটাকে আপলোড করে রাখেন। সাইট রুটে আপনাকে আপলোড করে রাখতে হবে। সো লাইক আমি যদি কোনো একটা সাইটের হোস্টিং সম্পর্কে বলি, sofiulalam.com/cpanel। লগ ইন ভুলে গেছি, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এই সি প্যানেলে ঢুকলেই এই যে সার্ভারটা, আমার সাইটের যে কোডগুলো, আমার একটা সাইট, ধরেন আমার নামে একটা সাইট আছে sofiulalam.com, ঠিক আছে, এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে সার্ভারে, সো ডেটাবেস নট ফাউন্ড বলছে। ঠিক আছে, এটা নিয়ে কাজ করতে হবে। তুমি যদি ভিন্ন আরেকটা সাইটে নিয়ে কথা বলি, talavidi.com, এটা হচ্ছে মনে করেন একটা ওয়েবসাইট। এই সাইটটা ডেভেলপ করা হয়েছে, এটা হচ্ছে ডোমেইন নেম talavidi.com। আর talavidi.com এর পর যদি আপনি সি প্যানেল লিখেন, তাহলে তার সি প্যানেল অ্যাড্রেসটা চলে আসবে। জড়িত বুঝলাম না।
হ্যাঁ, এর সাথে লিঙ্ক করা আছে। cPanel বললেই তার সার্ভারে চলে আসবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমি এই সাইটের কোড, যদি কেউ ঢুকতে পারে তাহলে কিন্তু পুরো সাইটটা মুছে ফেলতে পারবে। ওই যে হ্যাক করে ফেলে না, এই জায়গা দিয়েই হ্যাক করা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো তার মানে এই ইউজার আইডি পাসওয়ার্ড অনেক সিকিউর করে দেওয়া হয়, cPanel এর মধ্যেই সব কিছু থাকে। আচ্ছা, সো এই অ্যাড্রেসে এসে তারা আপলোড করে দেবে। আমি যে এক্সাম্পল ফাইলটা তার কাছে পাঠাবো, সেই এক্সাম্পল ফাইলটা, এই যে সাইট ম্যাপ এক্সাম্পল যেটা, মানে ওয়েবসাইট যদি আপডেট করতে হয় তাহলে কি ওইখানে cPanel এ গিয়ে আপডেট করতে হবে। আচ্ছা, তাহলে 2-3টা জিনিস আমরা বিষয়টা বুঝলাম আর কি সাইট ম্যাপ জেনারেশনের ক্ষেত্রে। এখন HTML থেকে কিভাবে আমরা সাইট ম্যাপ বানাতে পারি সেটা একটু দেখার চেষ্টা করছি। সাইট ম্যাপ টাইটেলটা লিখেন আপনি। সাইট ম্যাপ নিতে পারি। বা স্পেস দিয়ে এমটা ক্যাপিটাল করে দেন। মাস্টার একটা ইয়ে ফাইলটা সেভ করেন। সেভ করার পর ব্রাউজারে গিয়ে এটাকে লোড দেন। এখানে লেখা চলে আসছে না সাইট ম্যাপ, টাইটেলে কিন্তু লেখা চলে আসছে সাইট ম্যাপ, কারণ আমি টাইটেলের এখানে চেঞ্জ করেছিলাম। আপনারটা চেঞ্জ করেছেন? সেভ করে ব্রাউজারে যান, ক্রমে গিয়ে যে পেজটাতে আমি ওপেন করে দিয়ে আসছিলাম না ওটা লোড দেন। রিলোড করেন। মানে স্ট্যাটাসে সাইট ম্যাপ কথাটা আসছে কি, স্ট্যাটাস বলতে এখানে বোঝাচ্ছে এই যে জায়গাটা, এখানে কিরকম সাইট ম্যাপ আসছে। এটাকে বলে স্ট্যাটাস। আপনার এই যে ফাইলটা, সাইট ম্যাপ ফাইলটা যদি আমি জেনারেট করে দিলাম, এখানে তো সাইট ম্যাপ লিখলেন আপনি, তাই না? সাইট ম্যাপ যখন এটা এই ব্রাউজারে আসলো, আপনাকে রিলোড করতে হবে। রিলোড করলে কি হলো, সাইট রিলোড বাটনটা প্রেস করবেন। তারপরে এখন কোডে যেখানে যেখানে চেঞ্জ করবেন, চেঞ্জ হলেই আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে চলে আসবে, রিলোড দিলে চেঞ্জটা চলে আসবে। রিলোড দিলে আমি লিখছি, আপনি সাথে সাথে লিখুন। আচ্ছা, সো শুরুতেই আমরা যদি লিখি যে এরকম, বডির নিচে না, হ্যাঁ বডির নিচে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিব, এ ট্যাগ, যার ভেতরে লিখবো হোম। আমরা যদি তালা ট্রেনিং ওয়েবসাইটে যাই, একটা জিনিস খেয়াল করেন, তালা ট্রেনিং এর সাইট ম্যাপটাতে একটু ক্লিক করে রাখেন। তালা ট্রেনিং এর সাইট ম্যাপে আমি ক্লিক করে রেখেছি। সাইট ম্যাপের শুরুতেই কি আছে, এখানে সাইট ম্যাপ, রিসোর্স পারসন, হোম আছে না, হোম কথাটা আছে, একটু খেয়াল করেন। এবং এখানে এই পাশে একটা তীর চিহ্নর মতো আছে, তাই না? আচ্ছা, এটা আমরা তৈরি করব, এটা এভাবে লিখবো। প্রথমে ইউএল লিখবো, তারপর ইউএলটা অটোমেটিক চলে আসবে, ক্লোজিং আসবে,
তারপরে এলআই লিখব, এই এলআই এর মধ্যে এভাবে লিখব, এটুকু আপনি লিখে ফেলেন, আমি যতটুকু লিখেছি। ইউএল, তারপরে এলআই, তারপরে এ, দেন হোম, এ ক্লোজ, এলআইটা ক্লোজ, ইউএল ক্লোজ। বডির নিচে ইউএল, হ্যাঁ আগে ইউএল, আগে ইউএল। অ্যাঙ্কর ট্যাগটা দিছি না, ওটা চলে গেল। হ্যাঁ না, অ্যাঙ্কর ট্যাগটা আমি এলআই এর মধ্যে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এলআই হুম ইউটি লিখো। তারপরে কি হোম, হুম হ্যাঁ লিখেছি। আউটপুটটা দেখেন তো, সেভ করার পর, হ্যাঁ সেভ করার পর দেখেন আমি যদি ও ভাই, একটু ওই পেজটা দেখতে হবে। নিচে আবার ওইটাই লিখতে হবে, ইউএল লিখতে হবে। হ্যাঁ ইউএলটা ক্লোজ, ওই দিকে রিফ্রেশ দিব। হ্যাঁ সেভ করার পর আপনি ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে গিয়ে এই পেজে এভাবে রিফ্রেশ দেবেন। আসছে না? আসলে না বুলেট আকারে আসছে। এবং হোমে ক্লিকেবল করার জন্য, এটাকে ক্লিকেবল করার জন্য এবার এই ট্যাগের মধ্যে href হাইপারলিংক রেফারেন্স এভাবে লিখেন, href ইকুয়াল ডাবল কোটেশন, মানে অ্যাঙ্কর ট্যাগের পর হ্যাঁ এই ট্যাগের মাঝখানে দেখেন এই যে ক্লোজিংটা আছে না মাঝখানে, ডাবল এ চলে আসছে। ডাবল কোটেশন, এই যে ডাবল কোট আর কি, ডাবল স্পেস থাকলে একটা না, ডাবল কোটের কার্সারটা নিয়ে আমরা কোনো একটা সাইটের অ্যাড্রেস দিব, আমি যে সাইটটা বানাচ্ছি সেই সাইটের অ্যাড্রেস, হ্যাঁ বোল্ড হয়ে যাবে না, মানে যেটা দিবেন ওটার মাঝখানে সাপোজ টু গো বোল্ড, না এটা হবে অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস। আমি যদি তালা ট্রেনিং এর সাইট ম্যাপ তৈরি করতে চাই তাহলে আমার অ্যাড্রেসটা হবে কি তালা ট্রেনিং এর ইউআরএলটা, ডোমেইন আমি হোম থেকে বলছি, এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম, কপি করে এখানে এই স্টেপের এখানে এসে পেস্ট করে দিলাম, এই যে http://www, হ্যাঁ একই জিনিস করে। হ্যাঁ সেভ করেন, সেভ করার পর ব্রাউজারে গিয়ে লোড দেন, এবার দেখেন এর নিচে একটা আন্ডারলাইন চলে আসে,
এবং এর উপরে এটা ক্লিক চাপ দিলেও সাইটে চলে যাবে। ক্লিক করেন, ক্লিক করলে দেখেন সাইটে চলে যাচ্ছে। ওকে, আবার ব্যাক করলে আমি কিন্তু ওই জায়গায় ফেরত যাব। তাহলে আমি যদি এবার আরেকটা বানাই যে আমার এই সাইটে এবার আমি করব আইটি ট্রেনিং, ঠিক আছে, আইটি ট্রেনিং। সো এর নিচেই যদি আইটি ট্রেনিংটা দিতে চাই তাহলে আবার আমি এলআই লিখবো। এই যে এলআই লিখছি, এলআই ক্লোজ হচ্ছে, আবার এ ট্যাগ লিখছি, এর ক্লোজিং আসছে, তারপরে আমি এখানে বলছি আইটি ট্রেনিং। আবার আইটি ট্রেনিং পেজটার রেফারেন্স এখান থেকে দিয়ে দিতে হবে। তাহলে আইটি ট্রেনিং পেজটাতে যাব, এই যে আইটি ট্রেনিংয়ে ক্লিক করছি, তারপর এই ইউআরএলটা কপি করে এনে এই স্টেপের মধ্যে পেস্ট করে দিচ্ছি, আবার সেভ করে দিচ্ছি। এইভাবে কয়েকটা পেজ বানিয়ে ফেলেন তো। হ্যাঁ, সেম পদ্ধতিতে এই কয়েকটা পেজ, হোম, আইটি ট্রেনিং, অনলাইন ট্রেনিং, আইটি সলিউশন, রিসোর্স আর কন্ট্যাক্ট।
আচ্ছা আচ্ছা এবার তাহলে আপনি আরেকটা সাবসেকশন তৈরি করেন আমি মনে করেন হোম আর আইটি ট্রেনিং করেছি বাট আইটি ট্রেনিং এর আন্ডারে কি কি আছে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং ফ্রিল্যান্সিং ট্রেনিং সো আমি আইটি ট্রেনিং এর আন্ডারে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিংটা নিতে যাচ্ছি সেটা কিভাবে নিব কোডে এসে এবার এই যে এলআই ওপেন হয়েছে এলআই ক্লোজ হয়েছে না এই এলআই ক্লোজিং এর আগে কার্সর রেখে এন্টার দেবেন তার মানে এলআইটা ওপেন হয়েছে এখানে ক্লোজ হচ্ছে এখানে সো এটা একটা ভেতরে আছে এখন এর আন্ডারে আবার নেবেন কি ইউএল একটা ইউএল নেবেন আবার এর আন্ডারে এলআই নেবেন দেন এর ভেতরে আবার এ ট্যাগ দেবেন এ ট্যাগ দিয়ে বলে দেবেন ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং তার মানে এলআই ওপেন এ ট্যাগ আছে এ ট্যাগ ক্লোজ এর ভেতরে ইউএল আছে আবার ইউএল ক্লোজ এলআই আছে এলআই ক্লোজ তারপরে এ আছে এ ক্লোজ উইথ ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং এর আন্ডারে আমি হাইপারলিংক রেফারেন্স দিয়ে ওই ওয়েব ডেভেলপমেন্টের ইউআরএলটা কপি করে এনে বসিয়ে দেব এবার এটা দিয়ে যদি সেভ করি এবং রিলোড দেই তখন দেখবেন একটু লেখাটা সরে শুরু হয়েছে খেয়াল করেছেন আন্ডারে চলে গেছে আন্ডারে চলে আসলো তাহলে এরকম তৈরি করেন তো আমি কোডটা ওপেন করে রাখছি গুগল অ্যানালিটিক্স বলে একটা টুল আছে যার মাধ্যমে আমার সাইটের পারফরমেন্স কেমন হচ্ছে সেটা দেখা যায় পারফরমেন্স অ্যানালাইসিস করা যায় সো গুগল অ্যানালিটিক্স এ যদি আমরা যেতে চাই যে গুগল অ্যানালিটিক্স মোবাইল প্রিমিয়াম ফ্রি ওয়েবসাইট আমি যদি এখানে ক্লিক করি আমার জিমেল অ্যাকাউন্ট আছে আমি সাইন ইন করি আমার এই অ্যাকাউন্টের থ্রুতে কোনো কিছু অ্যাড করা আছে কিনা সেটা একটু দেখব গুগল অ্যানালিটিক্স সাইন ইন গুগলের বেশ কিছু টুলেই করা যায় গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স প্রিমিয়াম আমি গুগল অ্যানালিটিক্সে সাইন ইন করছি
চেক করে দেখি যে অ্যানালিটিক্যাল রিপোর্ট এখানে আছে কিনা। তালহা বিডিতে অ্যানালিটিক্যাল রিপোর্ট নাই। তালহা ট্রেনিং ব্লগ, শফিউল আলম, তেমন কোনো ইনফরমেশন নাই। শফিউল আলমের ব্লগ স্পট, এখানে রিপোর্ট নাই। আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে নাই, আমি একটু চেক করে দাঁড়াই। সাইন ইন ইনফরমেশনটা নেই আর কি গুগলের। আমাদের তালহা ট্রেনিং এর যে রিপোর্টটা সেটা আমরা একটু দেখাতে পারতাম। একটু এক মিনিট। হ্যাঁ, আমাদের ওই তালহা ট্রেনিং ইমেলের পাসওয়ার্ডটা কি? ওই যে গুগল অ্যানালিটিক্সে আমাদের তালহা ট্রেনিং এর অ্যাকাউন্টের ইনফরমেশনটা দেখাবে। না, ওই লগ ইন করা ছিল কিন্তু ওই আসতেছে, ইমেল আসতেছে, পাসওয়ার্ড পাওয়া ছিল। হুম 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 and না স্মল এসেছে। হুম 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 ঠিক আছে। হুম হুম কি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নিয়ে আসবেন। হ্যাঁ, আমি আর হ্যাঁ 10-15 মিনিটের ক্লাস শেষ করবো, 9টার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। ঢোকা আছে, এবার আমি গুগল অ্যানালিটিক্সে যাই। Google/analytics।
অ্যাকচুয়ালি গুগল অ্যানালিটিক্সের কোড, যদি গুগল অ্যানালিটিক্সে কোনো সাইট অ্যানালাইসিস করতে হয়, গুগল অ্যানালিটিক্সে সেটা অ্যাড করে ভেরিফিকেশন দিয়ে রাখতে হয়। যেরকম আমরা একটা ব্লগ সাইট বানিয়েছিলাম না, এবং একটা কোড নিয়ে এসে ভেরিফাই করেছিলাম, মনে আছে? ঠিক তেমনভাবে ভেরিফিকেশন দিতে হয়। সো আমি আমাদের যে মূল সাইটটা তালহা ট্রেনিংয়ের কিছু অ্যানালিটিক্যাল রিপোর্ট আপনাকে দেখাচ্ছি। ডে ওয়াইজ ভিউ, আমি যদি উইক ভিউ বলি, এটা উইকলি ভিউজ, আর হ্যাঁ এটা আমি বলছি মান্থলি ভিউজ এটা। তো অ্যাকচুয়ালি আওয়ারলি ভিউজ যদি বলি তাহলে আওয়ারলি ভিউজ এভাবে দেখা যায়। তো দেখার জন্য কি এই যে গুগল অ্যানালিটিক্সে ঢুকতে হবে, আর জিমেলে লগইন থাকতে হবে, জিমেলে লগ ইন থাকতে হয়। সো এইগুলো হচ্ছে এই যে টোটাল আমি যদি রিভিউ করি যে সেপ্টেম্বর 12 থেকে অক্টোবর 12, 2015, এর মধ্যে 63 সেশন ক্রিয়েট হয়েছে আর কি, 63টা সেশন জেনারেট হয়েছে। 63 জন এই সাইটটা ভিজিট করার চেষ্টা করেছে। পেজ ভিউ হয়েছে 56, মানে 59, 34 জন ইউজার অ্যাটেম্প করেছে, ঠিক আছে। এবং এর মধ্যে নতুন ভিজিটরই সব, এই যে কালারটা দেখতে পাচ্ছেন না, নতুন ভিজিটরই সব, আর রিটার্নিং ভিজিটর আছে 1 জন 2 জন, খুব কম। এর মধ্যে আরও কিছু বিষয় আছে, এখান থেকে আমরা দেখতে পারি যে পার পেজে কতক্ষণ করে মানুষ থেকেছে, পেজ পার সেশন, মানে একটা পেজ করে তারা ভিজিট করেছে। অ্যাভারেজ সেশন ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড, আর বাউন্স রেট 90%। এটা ভেরি পোর একটা বাউন্স রেট আর কি। আচ্ছা, এখানে যে জিনিসটা আরেকটু দেখাবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন মিসিং দেখা যাচ্ছে। আমি যদি এটা একটু চেঞ্জ করি, জানুয়ারি 1 থেকে অক্টোবর 12 পর্যন্ত অ্যাপ্লাই করেছি, রিপোর্ট দেখতে চাচ্ছি। দেখেন, এটা থেকে এমন ইনফরমেশন দেখা যায়, বা আমরা এভাবে এটাকে ট্রেস করতে পারি গুগলের অ্যানালিটিক্স টুলের মাধ্যমে, যে সেশন কোন ল্যাঙ্গুয়েজে নট সেট, মানে কোন ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কি, কোন কান্ট্রি থেকে আমার সাইটটা ভিজিট হচ্ছে। আমি যদি কান্ট্রিতে ক্লিক করি, কোন কান্ট্রি থেকে সবচেয়ে সাইট বেশি ভিজিট হয়েছে, ইউনাইটেড স্টেট থেকে 1181 বার, নর্থ সেট এটা বাংলাদেশ থেকে 722 বার, চায়না থেকে 143 বার, রাইট। এই কান্ট্রিগুলো থেকে আমাদের সাইটটাতে ভিজিট হয়েছে। সো এখন যদি এই রিপোর্টটাকে আরেকটু এলাবোরেট করে দেখতে চাই, যে অ্যাক্টিভ ইউজার ডেটা, আমি যদি ইউনাইটেড স্টেটে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে ইউনাইটেড স্টেটের কোন সিটি থেকে আমি আমার সাইটটা কতবার ভিজিট হয়েছে, ঠিক আছে। কোন স্টেট, মানে ইউনাইটেড স্টেটের বিভিন্ন লোকেশন, সে অ্যালাস্কা থেকে একবার হয়েছে সেটাও, টেক্সাস থেকে 66 বার হয়েছে সেটাও দেখাচ্ছে, ঠিক আছে। যতগুলো স্টেট আছে, মানে যে স্টেটগুলো থেকে এই জায়গাগুলো থেকে কোনো ভিজিটর আসে নাই, সো ওই জায়গাগুলো সে ফাঁকা দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে। একটা জিনিস একটু খেয়াল, ব্যাকে যাচ্ছি, নর্থ সেট যে অবস্থায় আছে, নর্থ সেট দ্যাট মিনস এটা বাংলাদেশ আর কি,
এখান থেকে যদি যাই, আমি নট সেটেড লোকেশন থেকে যদি যাই, এখানে নো ম্যাপ এক্সিস্ট বলছে। ঠিক আছে, বাংলাদেশের জন্য এখানে কোনো সেশন জেনারেট করতে সে পারে নাই আর কি, মানে এই অ্যানালিটিক্স রিপোর্ট জেনারেট করতে পারে নাই। এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে যে কোন কোন সিটি থেকে আমার সাইটটা ভিজিট হচ্ছে, কোন কোন ব্রাউজার থেকে আমার সাইটটা ভিজিট হচ্ছে, সেগুলো সব জানা যায়। কোন অপারেটিং সিস্টেম থেকে আমার সাইট ভিজিট হচ্ছে সেটাও কিন্তু দেখা যায়। ঠিক আছে, সো এখান থেকে আরও যে বিষয়গুলো দেখা যায় সেটা হচ্ছে, আমি যদি ডিরেক্ট কান্ট্রিতে যাই, যে লোকেশন জিও লোকেশন ধরে সারা ওয়ার্ল্ডে কোথায় কোথায় থেকে আমার সাইটটা ভিজিট হয়েছে, মানে এই টাইম ফ্রেমে আমি একটা টাইম ফ্রেম সেট করে দিয়েছি, জানুয়ারি 1 থেকে অক্টোবর 12। ঠিক আছে, এটা সাইটের লাইফ টাইম হলে তো অলমোস্ট সবগুলো বেশি হয়তো ভিজিট করেছে। এই সাইট, এটা কোন দেশ এটা বোঝা যাচ্ছে না, গ্রিনল্যান্ড হওয়ার এটা কানাডা, এটা গ্রিস হওয়ার সম্ভাবনা আছে, গ্রিস হওয়ার সম্ভাবনা আছে, সুইডেন এবং গ্রিস ইউরোপে না, ইউনাইটেড কিংডম, গ্রিনল্যান্ড হতে পারে। আফ্রিকান কিছু নেশন আছে, অস্ট্রেলিয়া থেকেও ভিজিট হয়েছে, নিউজিল্যান্ড থেকে মোস্ট প্রবাবলি কোনো ভিজিট নেই, চায়না আছে, এই যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার পাশে আমাদের বাংলাদেশ কোথায়, এটা সেট করা নেই বাংলাদেশে। অ্যাকচুয়ালি ম্যাপে বাংলাদেশের এই রিজনটা যাচ্ছে না আর কি, এই কারণে আমরা ওই নর্থ সাইডে একটা অবস্থান দেখলাম না, বাংলাদেশের ইনফরমেশনগুলো তারা কোনো কারণে পাচ্ছে না গুগল। সবগুলো দেশ থেকে, যে ব্রাজিল, কম্বোডিয়া, ইউনাইটেড স্টেট, খেয়াল করেছেন? হ্যাঁ, সব জায়গা থেকে আমাদের সাইটটা ভিজিট হচ্ছে এবং কতবার করে ভিজিট হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, সো অ্যানালিটিক্স আমরা বুঝতে পারি যে কোন জায়গা থেকে আমাদের সাইটটা ভিজিট হচ্ছে এবং কোন কান্ট্রি থেকে কিভাবে ভিজিট হচ্ছে, কতক্ষণ করে ভিজিটর থাকছে, তারপরে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে, সেগুলো আমরা এটা অ্যানালাইসিস করতে পারি এটা দেখে দেখে। তার মানে আমি যদি আমাদের সাইটটা অপটিমাইজ করি, শুধু অপটিমাইজ করে বসে থাকলে হবে না, এটা অ্যানালাইসিসও করতে হবে। আর অ্যানালাইসিস করলেই আমরা এটাকে ভালো মতো অপটিমাইজ করতে পারবো। কি কারণে আমাদের মানে আমাদের সার্চ ভিজিটররা থাকছে না সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। তো মোবাইল থেকেও আমাদের সাইটগুলো ভিজিট হয়। যদি মোবাইল ওভারভিউ বলি, এখান থেকে দেখা যাচ্ছে যে মোবাইল থেকে কিভাবে ভিজিট হয়েছে। মোবাইল থেকে 2950টা সেশন ক্রিয়েট হয়েছে মোবাইল থেকে, মানে ডেস্কটপ থেকে 2941 আর মোবাইল থেকে 9টা সেশন ক্রিয়েট হয়েছে। বুঝতে পেরেছেন? এখন মোবাইল, কোন মোবাইল, ডিভাইস ওরিয়েন্টেড, ডিভাইসেও কিন্তু দেখা যায় যে আমি যদি কোন ডিভাইস থেকে আমাদের সাইটটা ভিজিট হচ্ছে সেটাও কিন্তু দেখা যায় যে মোবাইল ডিভাইস, আইফোন থেকে ওই সাইটগুলো ভিজিট হচ্ছে। সো কোন ব্রাউজার থেকে ভিজিট হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি, কোথা থেকে ভিজিট হচ্ছে, রিয়েল টাইমে কেউ আমাদের সাইটে আছে কিনা সেটাও বোঝা যায়। যে রিয়েল টাইম ওভারভিউ আমি যদি এখানে বলি, রাইট নাও এই সাইটে কেউ নেই, আপনি ভিজিট করেন। আমি যদি এই তালা ট্রেনিং সাইটটাতে ভিজিট করি, আসছে রিয়েল টাইমে শো করছে না, তার মানে এখানে একটু প্রবলেম আছে গুগল অ্যানালিটিক্সে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি বলছি। জি জি জি, কোন ট্রেনিংটা? হুম 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 হুম